Assalamu alaikum everyone and welcome all of you to the open class of Ingpram. Today we are going to have a little concentration on the linguistic topic which is called syntax. আজকে ক্লাসে অনেক দিন পরে একজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি whose name is William Wordsworth. I mean Nasir. Nasir, assalamu alaikum and welcome to the class once again. Nasir, can you hear me? I mean William Wordsworth. আচ্ছা যাই হোক তো আজকে আমরা সিনট্যাক্স থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে যেটা হচ্ছে সেন্টেন্স ফরমেশন রুলস এবং একটা হচ্ছে আইসি অ্যানালিসিস এই জিনিসগুলো নিয়ে মূলত আমরা ডিসকাস করব বাট ফার্স্ট যেহেতু এখন আমাদের এটা রিভিশন ক্লাস চলছে এবং তোমাদের প্রিপারেশন বা তোমাদের যে ব্রিফ বা শর্ট এগুলো নিয়েও আমরা রিভিশন দিয়ে থাকি সো আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব কয়েকটা এবং তোমাদের অ্যান্সার দিতে হবে ইমিডিয়েটলি ওকে আর Ingpram class, as you know, যদি এটা কারো কাছে বোরিং লাগে nothing to do dear, but যাকে আমি জিজ্ঞেস করব বা যাকে অ্যানসার দিতে বলবো please try to unmute your mic and give the answer to the question. First of all, আমরা যেটা syntax নিয়ে স্টাডি করছি, what is syntax? What is syntax? Sentence structure. এতটুকু লিখলে হবে? আমাকে জাস্ট কেউ একজন ইংলিশে বলো যেহেতু ইউ ক্যানট রাইট ইন বাংলা সো হোয়াট ইজ সিনট্যাক্স সিনট্যাক্সের সংজ্ঞা কি কেউ একজন বলো কাম অন ট্রাই এটা আমাদের প্র্যাকটিস ক্লাস এটা আমাদের ফাইনাল এক্সাম না বলো যে কোন একজন কেউ বলো Sir, placement of sentence and its relation in sentence. সরি ডিয়ার হয়নি আরেকজন আচ্ছা এখানে একজনকে আমি দেখতে পাচ্ছি একটা বাক্য স্যার শব্দ কোথায় বসবে সেটা তো আমরা সবাই জানি বাট ট্রাই টু স্পিক ইন ইংলিশ তোমাকে তো ইংলিশে লিখতে হবে ইংলিশের সংজ্ঞাটা কি হবে বাংলাতে তো আমরা পুরা লিঙ্গুইস্টিক্স এর বই লিখতে পারবো বাট ইংলিশে বলো কেউ আচ্ছা এম এ রিয়া মানে মারিয়া এম এ রিয়া বলো তো একটু হোয়াট ইজ সিনট্যাক্স স্যার বলতে পারবো না আচ্ছা নো প্রবলেম ডিয়ার নো প্রবলেম তোমাদেরকে একটা ইজি সংজ্ঞা লিখে দিব আমি নাসিরকে ওয়ান্স अगेन আমি অ্যাড্রেস করছি নাসির উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নাসির প্লিজ টক নাসির আশা করি শুনতে পাচ্ছ ওকে ফাইন আচ্ছা হয়তো বার প্রবলেম আছে তাহলে কেউ কি ডেফিনিশন দিতে পারছো না যে হোয়াট ইজ সিনট্যাক্স ফাইনালি স্যার প্লিজ Syntax is considered an area which studies the formation of phrase, clauses and sentence. Sir, এটা একটা বই ছিল আমি এটাই পড়ছিলাম আচ্ছা ফরমেশন অফ ফ্রেজ ক্লজেস এন্ড সেন্টেন্স রাইট Yes sir. এখানে একটু কনফিউশন আছে বিকজ ফরমেশন অফ ফ্রেজ ওটা কিন্তু আবার আরেকটা জায়গায় চলে যায় ওটা কিন্তু হচ্ছে মূলত তোমার লেক্সিকোলজি যেটা ওটার ডেফিনিশনের কাছাকাছি চলে যায় আচ্ছা তাহলে মোটামুটি তোমাদের রিভিশনটা আরেকটু ডেভেলপ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস আমি খুব ইজি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি তোমাদেরও কপাল খারাপ কারণ মনিরুজ্জামান স্যারের বইতে যেগুলো লেখা এগুলো খুব কঠিন ভাষায় লেখা বেটা নিজে বুঝছে কিনা আল্লাহই জানে দেখো খুবই ইজি একটা সংজ্ঞা দিচ্ছি দেখো সিনট্যাক্স ইজ এ ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স syntax is a field of linguistics comma that involves মানে যেটা ইনভলভ করে that involves the study of sentence structure and the arrangement of words as well as form of words full stop শেষ
সিনট্যাক্স হচ্ছে, তোমরা এটা একটা জিনিস সবসময় মনে রাখবা যে লিঙ্গুইস্টিক্স এর যতগুলা ফিল্ড আছে, যেমন সিনট্যাক্স, মরফোলজি, তারপর লেক্সিকোলজি বা ফোনেটিক্স, ফোনোলজি যা আছে, এই যে যে প্রথম অংশটা খেয়াল করো, মানে সিনট্যাক্স ইজ এ ফিল্ড অফ ল্যাঙ্গুয়েজ, সরি লিঙ্গুইস্টিক্স, এইটা হচ্ছে কমন। যে কোনোটা সংজ্ঞা দিতে যাবা এই অংশটা প্রথমে একটু বসায় দিবা, দ্যাটস অল। ধরো এটা যদি মরফোলজি হইতো তাহলে মরফোলজি ইজ দ্য ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স, ধরো এটা ফোনেটিক্স হইতো তাহলে ফোনেটিক্স ইজ দ্য ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স। প্রথমে যদি এই অংশটা লাগায় দাও তাহলে দেখবা যে সংজ্ঞাটা একটু বড় বড় লাগে আর কি, ঠিক আছে? মানে এটা হচ্ছে কমন, লিঙ্গুইস্টিক্স এর যতগুলা ফিল্ড আছে যখন ওগুলা ডেফিনিশন বা সংজ্ঞা লিখতে যাবা, ইউ জাস্ট অ্যাড দিস ফার্স্ট পোর্শন, এই যে এটা মানে যেটা সংজ্ঞা চাওয়া হয়েছে ওইটা ইজ দ্য ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স। ওকে, তারপরে দেখো সিনট্যাক্স ইজ দ্য ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স। সিনট্যাক্স হচ্ছে লিঙ্গুইস্টিক্সের সেই ফিল্ড যেটা ইনভলভ করে, মানে যেটার ভিতরে থাকে, যেটা ইনভলভ করে কি, দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। শেষ, দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার এটা একটা। আর আরেকটা কিসের স্টাডি, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, মানে হচ্ছে সেন্টেন্সের কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। বইতে মনিরুজ্জামান স্যারের বইতে উনি লম্বা লিখেছেন, যেমন which word will come where, which word will sit beside which word, and which word will be used in which form, www দিয়ে ভরা। এক কথায় আমরা বলতে পারি সিনট্যাক্স হচ্ছে স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার এবং এটা হচ্ছে স্টাডি অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থাপনা। শেষ, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডগুলা কোনটা কোথায় বসবে। আর লাস্টে আমি একটু লেজ লাগাই দিছি, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ড ফর্মস, মানে ওয়ার্ডগুলা যে বসবে এক একটা ওয়ার্ডের কিন্তু এক এক রকম চেহারাও আছে। যেমন তোমরা দেখো ভার্বের কথাই ধরো, ভার্বের কিন্তু অনেকগুলা চেহারা আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, জেরান্ড, ঠিক আছে? মানে ভার্বের সাথে কখনো এস লাগে, কখনো আইএনজি লাগে, কখনো ইডি লাগে। তো এগুলো হচ্ছে ভার্বের এক একটা ফর্ম, চেহারা। সো সোজা কথা, সিনট্যাক্সের স্টাডির ক্ষেত্র কয়টা? তিনটা। তোমরা মনে মনে মুখস্থ করো, সিনট্যাক্সের স্টাডির ক্ষেত্র তিনটা, সেন্টেন্স স্ট্রাকচার একটা, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড দুইটা, আর ফর্ম অফ ওয়ার্ড তিনটা। এই তিনটা হচ্ছে সিনট্যাক্সের স্টাডির ক্ষেত্র। ওকে, এই সেন্টেন্স এই ডেফিনিশনটা কি একটু ইজি লেগেছে তোমাদের কাছে গাইজ? প্লিজ কুইকলি। জি স্যার। ওকে ফাইন। তো সিনট্যাক্সের মধ্যে যেহেতু এটা আমাদের রিভিশন ক্লাস, আলামিন হোসেন আদিল সে একবার গতকালকে, না আলামিন না, ওটা ছিল সায়েম, আব্দুর রশিদ সায়েম, সে বলছিল যে কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করতে। হ্যাঁ, এখন আমাদের যে ক্লাসগুলো প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে, ইভেন কি সকাল বা রাতেও, আমরা এখন জাস্ট কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। সো সিনট্যাক্স থেকে ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা সবার একটু মানে খটকা লাগে, আমি খটকাটা দিয়ে আগে শুরু করতেছি, ইজিটা পরে নিয়ে আসতেছি, যেটা হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল যে ফর্ম অফ ওয়ার্ডস, এটা বলতে কি বোঝানো হয়েছে, যে ফর্ম অফ ওয়ার্ডস? জান্নাত মোনা, আমি একটু আগেই বললাম, যেমন প্রত্যেকটা ওয়ার্ড, যেমন ভার্বের এক একটা ফর্ম আছে না, তারপর ধরো নাউনের এক একটা ফর্ম আছে না, যেমন সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন। তারপর মনে করো অ্যাডজেক্টিভের ফর্ম আছে না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো সেন্টেন্সের কোন জায়গায় ওয়ার্ডগুলো বসবে এটা একটা, এবং ওয়ার্ডটা যখন বসবে তখন ওয়ার্ডটা কোন চেহারা নিয়ে বসবে। যেমন তোমরা দেখো ছোটবেলা থেকে পড়ে আসছো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা কিন্তু সিনট্যাক্সের একটা নিয়ম। তাহলে এই যে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এস যুক্ত হবে, তো এসটা যুক্ত হলে কি ভার্বের ফর্ম মানে চেহারাটা বদলাই গেল না, রাইট? তো এটাই বুঝাচ্ছে সিনট্যাক্সের গবেষণার ক্ষেত্র মানে স্টাডির ক্ষেত্র তিনটা: বাক্যের গঠন, সেন্টেন্স স্ট্রাকচার, তারপর শব্দের ব্যবস্থাপনা, আমার বাংলা খারাপ কিছু মনে করো না, শব্দের ব্যবস্থাপনা মানে কোন ওয়ার্ডটা কোথায় বসবে, আর শব্দের চেহারা মানে কোন ওয়ার্ডটা কোথায় কোন চেহারা নিয়ে বসবে। মানে সিনট্যাক্স তোমাকে এটাও দেখাবে যে কোন ওয়ার্ডটা কোন জায়গায় বসাইতে হবে, আবার সিনট্যাক্স এটাও দেখাবে যে সে কোন চেহারা নিয়ে বসবে। ওকে,
Jannat Mona, am I clear? Yes, sir. Okay, fine. So let's move on to the next segment, that is the sentence formation rules. Sentence formation rules. যেটা সিনট্যাক্সের একদম মানে হার্ড টপিক, হার্ড না হার্ট, মানে একদম সেন্ট্রাল টপিক যেটা। সেন্টেন্স ফরমেশন রুলস কয়টা মাই ডিয়ার্স? কয়টা সেন্টেন্স ফরমেশন রুলস? এনিওয়ান? চারটা কি স্যার? পরীক্ষার আগে এসে যদি ডিয়ার জিজ্ঞেস করো চারটা কি স্যার, তাহলে আমি কি বলবো বলো? আচ্ছা বাকিরা, সেন্টেন্স ফরমেশন রুলস কয়টা? আদিল, আলামিন হোসেন আদিল, কয়টা সেন্টেন্স ফরমেশন রুল? মনে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম ডিয়ার, নো প্রবলেম। তোমরা আচ্ছা, যেহেতু অনেকের মনে নাই, আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাইতেছি। সেন্টেন্স, সেন্টেন্স ওয়ার্ডের মধ্যে কয়টা অক্ষর আছে গাইজ? দেখি দ্রুত কে বলতে পারে। সেন্টেন্স ওয়ার্ডের মধ্যে কয়টা অক্ষর আছে? হাউ মেনি লেটার্স ইন দ্য ওয়ার্ড সেন্টেন্স? স্যার 8টা আছে স্যার। 8টা। তাহলে 8টাকে যদি 2 দিয়ে ভাগ করো কি আসে? 4। তাহলে সেন্টেন্স ফরমেশন রুলস হচ্ছে 4টা। মনে রাখবাস। এইভাবে দেখো মনে রাখতে পারো কিনা। হয়তো এর চেয়ে আরো সহজ টেকনিক থাকতে পারে, আমি এইটা মাত্র আমার মাথায় আসলো কারণ দেখতেছি তোমরা অনেকে চুপ করে আসো। চুপ করে থাকলে সরি ডিয়ার, ইউ ক্যান নট কন্টিনিউ দিস ক্লাস। ক্লাসে কথা বলতে হবে। সেন্টেন্স এর মধ্যে 8টা অক্ষর, তো সেন্টেন্স ফরমেশন রুল 8কে 2 দিয়ে ভাগ করলে 4 আসে, তাহলে রুল হচ্ছে 4টা। ওকে, আচ্ছা এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, এটা তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো যে রুলস গুলা কি কি। প্রথমে যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। আমরা এই যে এই শব্দটা কনস্টিটিউয়েন্ট, এই শব্দটা আমরা সিনট্যাক্স চ্যাপ্টারের মধ্যে বেশ কয়েকবার আমরা পেয়ে যাই। কনস্টিটিউয়েন্ট, কনস্টিটিউয়েন্ট জিনিসটা কি গাইস? কেউ আমাকে একটু বলো তো, বাংলাতে বলো, মানে কনস্টিটিউয়েন্ট জিনিসটা কি? কম্পোনেন্টস এমন কিছু বা এক একটা উপাদান। কিসের উপাদান? কোত্থেকে উপাদান? কিভাবে উপাদান? স্যার যেমন স্যার মানে অনেকটা কম্পোনেন্টের মতো, যেমন এক একটা মানে শেকল তৈরি করতে যে এক একটা কম্পোনেন্ট লাগে, বা একটা ওয়ার্ড তৈরি করতে যে এক একটা লেটার লাগে, এরকম কিছু একটা কে মানে কনস্টিটিউয়েন্ট বলে। দেখো তানবীর, এই যে আমাদের যে ঝাপসা ঝাপসা নলেজ, এটা কিন্তু আমাদের জন্য খুবই 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 ক্ষতিকর। কারণ তুমি যেটা বলছো উপাদান, যেমন শেকল তৈরি করতে বা ওয়ার্ড তৈরি করতে, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, সবাই খুব ভালো করে খেয়াল করো। আমাদের লিঙ্গুইস্টিক্সের মধ্যে ফনিম আছে, ফনিমও কিন্তু একটা উপাদান। আমাদের লিঙ্গুইস্টিক্সের মধ্যে মরফিম আছে, মরফিমও কিন্তু একটা উপাদান। আবার আমাদের লিঙ্গুইস্টিক্সের মধ্যে কনস্টিটিউয়েন্ট আছে, এটাও কিন্তু একটা উপাদান। কিন্তু এক একটা উপাদান এক একটা জিনিসের। এই যে রনি যে মাত্র বলে দিল আলহামদুলিল্লাহ, রনি তো তাও বলতে পারছে আলহামদুলিল্লাহ, বাট আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে যে কোনটা কিসের উপাদান। এই কারণে আমি একটু মজা করছিলাম যে কিভাবে উপাদান, কেমনে উপাদান। আচ্ছা অন্য কেউ কি একটু ট্রাই করে বলো তো, দেখো তো যে কনস্টিটিউয়েন্ট জিনিসটা আসলে কি? এটা তোমাদের বইতে ওইভাবে আসলে উল্লেখ নাই। কনস্টিটিউয়েন্ট, হোয়াট ইজ কনস্টিটিউয়েন্ট? শাবাশ আলহামদুলিল্লাহ। একজন উদাহরণ দিতে পারি? সংগঠক টাইপের স্যার, মানে অ্যারেঞ্জমেন্ট করে সংগঠক। ইউনিয়ন। আচ্ছা ফাইন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি তোমরা আমার কথা উত্তর দিয়েছো। প্লিজ এভাবে আমাকে কথা উত্তর দিও, তাহলে এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবা। দেখো কনস্টিটিউয়েন্টের খুব সহজ একটা ডেফিনিশন দিয়ে দিচ্ছি, এটা খাতায় লিখে নাও যারা বাইরে থেকে জয়েন করেছো। কনস্টিটিউয়েন্ট ইজ দ্য signified oblique identifiable element of sentence. শেষ। কনস্টিটিউয়েন্ট হচ্ছে একটা বাক্যের মানে সিগনিফাইড অর্থাৎ নির্দিষ্ট করা, সিগনিফাইড, অথবা আইডেন্টিফায়াবল যেটাকে আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফায়ার বাংলা কি? এই তো খেলাম ধরা। আইডেন্টিফাই মানে শনাক্ত, শনাক্ত। থ্যাংক ইউ, তোমরা আমাকে বাংলা বলো প্লিজ। হ্যাঁ, সো constituent is actually the separated
পার্টস অফ এ সেন্টেন্স, তোমরা এক কথায় বলতে পারো পার্টস অফ স্পিচ, কাইন্ড অফ, বাট নট এক্স্যাক্টলি পার্টস অফ স্পিচ। সেন্টেন্সের এক একটা এলিমেন্ট, এক একটা উপাদান যেটাকে আইডেন্টিফাই করা যায়, যেটাকে আইডেন্টিফাই করা যায় মানে রাইট, শনাক্ত করা যায়, এক একটা অংশকে শনাক্ত করা যায়, দ্যাট ইজ কল্ড কনস্টিটিউয়েন্ট। ওকে, তোমরা যদি ডিকশনারিতে দেখো কনস্টিটিউয়েন্টের মানে কিন্তু হচ্ছে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, যাদেরকে আমরা এমপি বলি, কনস্টিটিউয়েন্ট। কিন্তু লিঙ্গুইস্টিক্স এর মধ্যে কনস্টিটিউয়েন্ট হচ্ছে সেন্টেন্সের এক একটা মানে আলাদা করার মতো বা সেন্টেন্সের এক একটা পৃথক পৃথক উপাদান বা অংশ, এটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট। ওকে, আচ্ছা, হ্যাঁ কিছু বলবা কেউ? স্যার যেমন স্যার ধরেন একটা তরকারির মধ্যে যে আমরা আলুকে আলাদা করতে পারি বা মাংসকে আলাদা করতে পারি, এরকম কিছু একটা। এক্স্যাক্টলি, দেখো তোমার কথাটাকে আমি একদম লিখেই দিচ্ছি। দেখো, দ্য ডিস্টিংগুইশেবল অর্থাৎ আলাদা করার মতো, পৃথক করার মতো, দ্য ডিস্টিংগুইশেবল এলিমেন্টস অফ এ কারি, তুমি যেটা বললা তানভীর রনি, এটাও কিন্তু একটা সেন্টেন্স, খেয়াল করো, দ্য ডিস্টিংগুইশেবল এলিমেন্টস অফ এ কারি, একটা তরকারির পৃথক করার মতো আলাদা আলাদা উপাদান। তো এখানে দেখো কনস্টিটিউয়েন্ট কোনগুলা, দ্য একটা কনস্টিটিউয়েন্ট, ডিস্টিংগুইশেবল কনস্টিটিউয়েন্ট, তারপর হচ্ছে এলিমেন্টস কনস্টিটিউয়েন্ট, তারপর অফ একটা কনস্টিটিউয়েন্ট, কারি একটা কনস্টিটিউয়েন্ট। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, কারণ দেখো দাকে আমরা আলাদা করে পৃথক করতে পারি, দা একটা আর্টিকেল, ডিস্টিংগুইশেবল কে আমরা আলাদা করতে পারি, ইট ইজ এ মডিফায়ার অথবা অ্যাডজেক্টিভ, এলিমেন্টস কে আলাদা করতে পারি, ইটস এ নাউন, তারপর হচ্ছে অফ কে আমরা সিগনিফাই বা ডিস্টিংগুইশ মানে আলাদা করতে পারি বিকজ ইটস এ প্রিপোজিশন, কারি এটাকে আলাদা করতে পারি বিকজ ইটস এ নাউন। সো এই সবগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা কনস্টিটিউয়েন্ট। ক্লিয়ার? আবার কনস্টিটিউয়েন্ট কিন্তু এরকমও হয় যেগুলোকে আমরা ফ্রেজাল বা গ্রুপ ভার্ব বলি। অনেক সময় অনেকগুলো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয় না, যেমন তোমরা খেয়াল করে দেখো, ফাদার ইন ল, এই পুরাটা একটা কনস্টিটিউয়েন্ট, যদিও এখানে কয়েকটা ওয়ার্ড আছে কিন্তু সবগুলো মিলে কিন্তু একটা উপাদান বা একটা অংশ হিসেবে কাজ করছে, ফাদার ইন ল মানে শ্বশুর। তারপর আরেকটা দেখো, সুইচ অন, আমরা বলি না ফ্যানটা ছাড়ো, সুইচ অন দ্য ফ্যান, লাইটটা জ্বালাও, সুইচ অন দ্য লাইট, এই যে সুইচ অন, এটা একটা কনস্টিটিউয়েন্ট। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট হচ্ছে সেন্টেন্সের এক একটা নির্দিষ্ট আইডেন্টিফায়াবল নির্দিষ্ট এক একটা পার্ট, যে পার্টগুলো দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। ওকে, এখন তো সবাই ক্লিয়ার হোয়াট ইজ কনস্টিটিউয়েন্ট গাইস? জি স্যার। Yes, sir. Okay, fine. So let's move on to our next topic. Actually, not next topic, the topic that I was about to discuss, that is discontinuous constituent. Discontinuous constituent কি? Discontinuous নামটার মধ্যেই ওর কিন্তু সংজ্ঞাটা রয়ে গেছে, এই যে দেখো, discontinuous। Continuous মানে টানা, discontinuous মানে ওটার উল্টা, টানা হবে না মানে মাঝখানে ব্রেক পড়বে। Continuous মানে টানা, একটানা, মাঝখানে কোনো ব্রেক নাই। আর ডিসকন্টিনিউয়াস একটানা না, মাঝখানে ব্রেক পড়বে। কিভাবে? যেমন দেখো, একটু আগে আমি যেটা এক্সাম্পল দিলাম তোমাদের বইয়ের এক্সাম্পল বাদ, যেমন এই যে একটা ওয়ার্ড লিখেছিলাম সুইচ অন, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? তো এটা দিয়ে যদি আমি একটা সেন্টেন্স লিখি, খেয়াল করো, হি সুইচড দ্য লাইট অন। তো দেখো, ভালো করে খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করো, উপরে যখন সুইচ অন লিখেছিলাম, সুইচ অন এটা একটানা লিখেছি না? সুইচ অন, মাঝখানে কোনো ব্রেক আছে? নাই, কিন্তু সুইচ অন একটানা লিখেছি। কিন্তু যখন সেন্টেন্সে নিয়ে আসলাম, তোমরা একটু খেয়াল করো, হি সুইচড দ্য লাইট অন। তো দেখো, সুইচ অনের মধ্যে একটা ব্রেক পড়েছে না? পড়েছে কিনা? এটাই হলো ডিসকন্টিনিউয়াস। তাহলে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট মানে কি? দেখো, সুইচ অন কিন্তু পুরাটা একটা কনস্টিটিউয়েন্ট, একটু আগে বুঝাইছি, যদিও এখানে ওয়ার্ড দুইটা। তোমরা বলতে পারো যে স্যার এখানে তো ওয়ার্ড দুইটা। হ্যাঁ, ওয়ার্ড দুইটা,
কিন্তু দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের কাজ করতেছে, একটা এলিমেন্ট, একটা উপাদানের কাজ করতেছে দুইটা ওয়ার্ড মিলে, সুইচ অন। ওকে, তো দেখো সুইচ অন কে কিন্তু মাঝখানে এই যে দ্য লাইট, এটা এসে ডিসকন্টিনিউয়াস করে দিল, মানে ব্রেক করে দিল। এরা দুইটা জামাই বউ, এরা একসাথে ছিল, মাঝখানে থার্ড পার্সন এসে জামাই আর বউকে আলাদা করে দিল। এটাই হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা যখন সংজ্ঞা লিখবো, আমাদেরকে তো এরকম মানে এটা পরীক্ষায় এসেছো একবার যে ডিসকাস দ্য সেন্টেন্স ফরমেশন রুলস। তো যখন ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট বলবে তখন আমরা সংজ্ঞাটা কিভাবে লিখব, আগে বাংলাতে বুঝি। এতক্ষণ তো আমরা কনস্টিটিউয়েন্ট নিয়ে আলাদা করেছি, যে কনস্টিটিউয়েন্ট হচ্ছে সেন্টেন্সের এক একটা পৃথকযোগ্য বা এক একটা শনাক্তযোগ্য আলাদা, জানি না ঠিক হয়েছে কিনা, শনাক্তযোগ্য এক একটা আলাদা আলাদা উপাদান। এখন এই উপাদানকে যদি কেউ মাঝখান দিয়ে গিয়ে কোপ মারে, মানে উপাদানগুলোকে যদি আলাদা করে দেয়, ওইটাই হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস। তাহলে এটাকে ইংলিশে কিভাবে লিখবো? When a constituent is separated oblique intervened, একটা ওয়ার্ড তোমরা নিতে পারো, intervened by another constituent, comma, then it is called discontinuous constituent. শেষ। খেয়াল করো, when a constituent, যখন একটা উপাদান কি হয়, সেপারেটেড হয় বা ইন্টারভিনড হয়। ইন্টারভিন মানে একটা জিনিসের মাঝখানে ঢুকে ওটার মধ্যে একটা ব্রেক তৈরি করা, ওটার মধ্যে একটা বিরতি তৈরি করা, এটা হচ্ছে ইন্টারভিন। মনে করো তুমি আমি কথা বলতেছি, মাঝখান দিয়ে কেউ এসে নাক গালায় দিল, এই যে নাক গালানোটা, এটাকে বলে ইন্টারভিন। ওকে, তো যখন একটা কনস্টিটিউয়েন্ট সেপারেটেড হয় বা মাঝখান দিয়ে আলাদা হয়ে যায় আরেকটা কনস্টিটিউয়েন্ট দিয়ে, তখন এটাকে বলা হয় discontinuous constituent. When a constituent is separated or intervened by another constituent, then it is called discontinuous constituent. কিভাবে? যেমন আমাদের কনস্টিটিউয়েন্টটা ছিল সুইচ অন, এই সুইচ অন একটা কনস্টিটিউয়েন্ট সুইচ অন কে মাঝখান দিয়ে সেপারেট বা ইন্টারভিন করলো কে? এই যে দ্য লাইট। তাহলে হি সুইচড দ্য লাইট অন, এই যে সুইচ থেকে অন সেপারেটেড হয়ে গেল, এটাই হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। সবাই ক্লিয়ার? এভরিওয়ান প্লিজ গিভ মি আ রেসপন্স। সবাই ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তোমাদের বইতে, তোমাদের যেমন মনিরুজ্জামান স্যারের বই, তারপর হচ্ছে আরেকটা যেটা বই আছে, ওই বইটা আমার খুব ভালো লাগে, রাধে এল ভার্শনে, লিঙ্গুইস্টিক্স এর যেটা বই, আর এল ভার্শনে। এই দুইটা বইয়ের মধ্যে একটা কমন এক্সাম্পল আছে যেটা জাতীয় এক্সাম্পল হয়ে গিয়েছে। হি pulled the thief down, এটা তোমাদের বইতে আছে। He pulled the thief down। এখানে কনস্টিটিউয়েন্টটা ছিল পুল ডাউন, আমি পাশে আলাদা করে লিখে দিচ্ছি, পুল ডাউন, ওই যে সুইচ অনের মতো, পুল ডাউন, ফ্রেজাল ভার্ব। তো পুল থেকে ডাউনকে, জামাই থেকে বউকে আলাদা করে দিছে, মাঝখান দিয়ে একটা থার্ড পার্সন, পাশের বাড়ির আঙ্কেল এসে, হোয়াট এভার। তো এই যে জামাই থেকে বউকে আলাদা করলো, পুলড থেকে ডাউনকে আলাদা করে দিল, দিস ইজ কল্ড ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। So next we would like to have an enlightenment on another rule that is called recursion. সেন্টেন্স ফরমেশনের যে রুলস গুলো যে আমরা এখন যেটা ডিসকাস করছি, যেমন ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট বা এখন যেটা বলবো যে রিকারশন, এগুলো হচ্ছে এক একটা নিয়ম। এই নিয়মগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করা হয় বা সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করা হয়। এটা আমার কথা না, এটা সিনট্যাক্সের কথা। রিকারশন মানে কি? ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্টের মধ্যে, নামের মধ্যে যেরকম আমরা সংজ্ঞা পেয়েছি যে ডিসকন্টিনিউয়াস মানে মাঝখানে ব্রেক পড়বে, রিকারশনের মধ্যেও কিন্তু নামের মধ্যেই এর পরিচয় আছে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এই যে ফলের মধ্যেই বৃক্ষের পরিচয় আছে। কিভাবে? রিকারশন ইকুয়ালস টু রিপিটেড, হ্যাঁ কিছু জিজ্ঞেস করবা? একজনের মাইক অন হয়েছে, আচ্ছা যাই হোক। হ্যাঁ রিঅকারেন্স, হ্যাঁ রিঅকারেন্সকে যদি আমরা আরো ক্লিয়ার করে বলি, রিপিটেড অকারেন্স।
রিপিটেড অকারেন্স মানে কি পুনরায় পুনরায় ঘটবে, বারবার ঘটবে। রিপিটেড অকারেন্স, অকারেন্স মানে ঘটা। যেমন কোনো কিছু একটা যখন মানে ঘটে সেটাকে আমরা ভার্ব হিসেবে বলি অকার। যেমন ঘটনাটা গতকালকে ঘটেছিল। আচ্ছা, এটা একটা মজার একটা ট্রান্সলেশন পেয়েছি গাইজ, মাঝখানে একটু মজা করি। ঘটনাটা গতকালকে ঘটেছিল, এটার ইংলিশটা কেউ একজন আমাকে বলো দেখি। এনিওয়ান, লেটস হ্যাভ এ ট্রাই। ঘটনাটা গতকালকে ঘটেছিল। এনিওয়ান? ঘটনাটা গতকালকে ঘটেছিল। The event happened yesterday অথবা took place yesterday. The event happened yesterday but took place yesterday. নাসিরি কথাবার্তা বলছো, বাকি সব চুপ। আচ্ছা, এটাকে অনেকভাবে বলা যায়। আমি নাসিরিটা আগে লিখছি। The event happened took place yesterday, অথবা এটাকে এভাবেও বলা যায় the incident happened yesterday. Exactly, the incident occurred yesterday. Sir, the occurrence had occurred কি হবে না? The occurrence had occurred. Had বলার দরকার কি? তুমি নরমালি লেখো, এই যে আমি লিখে দিচ্ছি the occurrence occurred yesterday, তাও হয়। আমি যদি past perfect করি স্যার? পাস্ট পারফেক্ট না, এটা গতকালকে পাস্ট পারফেক্ট হবে না, এটা সিম্পল পাস্ট হবে, মানে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, তো আমরা যেটাতে ডিসকাস করছিলাম যে রিকারশন মানে রিপিটেড অকারেন্স বা রিঅকার, এই জিনিসটা কি? পুনরায় বারবার বারবার ঘটা। আসলে এটার ধারণাটা খুবই সহজ, কিন্তু এটা সংজ্ঞাটা একটু জটিল। একটু জটিল না, বেশ ভালোই জটিল। কারণ মনিরুজ্জামান স্যার আমি বইতে যেটা দেখলাম যে উনি এখানে যেভাবে লিখেছে এটা মানে সহজে কোনো স্টুডেন্টের মুখস্থ থাকার কথা না। বাট আমি তোমাদেরকে ইনশাল্লাহ, যেহেতু যারা বাইরে থেকে এসেছো, ইংপ্রাইমের একটা ইজি সংজ্ঞা দিয়ে দিব। এবং ইংপ্রাইমের রেগুলার নোটস যদি পেতে চাও, এখনো সময় আছে। প্রত্যেক দিন আমরা ক্লাস নিচ্ছি, ইভেন কি সকালে রাতেও মাঝে মধ্যে ক্লাস হয়। তোমরা রিভিশন ব্যাচে চলে আসতে পারো। এবং আমাদের নোটগুলো কিরকম হয়, যে আমি তোমাদেরকে এখন যে সংজ্ঞাগুলো দিচ্ছি, এগুলো আমাদের লিঙ্গুইস্টিক নোট থেকে দিচ্ছি। সো ইউ ক্যান টেক অ্যান আইডিয়া দ্যাট হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ আওয়ার নোটস। একটা জিনিস তোমরা খুব খেয়াল করো, খুবই ইজি এটা, আমি জাস্ট ধারণাটা আগে ক্লিয়ার করি। তোমাদের বইতে লেখা আছে ওল্ড ম্যান, আমি অন্য কিছু একটা দিয়ে লিখি। মনে করো হি লাভস দ্য গার্ল। দেখো, এটাকে এখন আমি টেনে টেনে চুইংগামের মতো লম্বা লম্বা করতে করতে কই নিয়ে যাই। প্রথমে লিখলাম হি লাভস দ্য গার্ল। দেখো, এটাকে এভাবে লেখা যায়, হি লাভস দ্য ব্লু আইড গার্ল। ছেলেরা খুশি হবে, কারণ ছেলেদের জন্য লিখতেছে, সরি গার্লস। তারপরে দেখো, এটাকে আরো একভাবে লেখা যায়, হি লাভস দ্য magnanimous blue-eyed girl. আরো একভাবে লেখা যায়, দেখো, he loves the passionate, magnanimous, blue-eyed, sensitive, far-visioned girl. আরো কি লম্বা করব গাইস? চলবে এতটুকু? এভরিওয়ান? তো দেখো, আচ্ছা, তো এখানে দেখো গার্ল কথাটা কিন্তু, এই যে শব্দটা গার্ল, এটা কিন্তু কনস্ট্যান্ট আছে। কিন্তু গার্লের যে মডিফায়ার যেগুলো, মানে গার্লকে বিশেষায়িত করছে যে মডিফায়ার গুলো, দেখো একটার পর একটা মডিফায়ার আমি বসিয়ে যাচ্ছি। কিন্তু গার্লের ব্যাপারটা, এটা কিন্তু কনস্ট্যান্ট আছে। গার্লের যে বিষয়টা,
এই গার্লটা কিন্তু পুনরায় 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 ঘটতেছে, মানে এখানে যে আমি মডিফায়ার গুলো বাড়াচ্ছি কিন্তু মানুষ কিন্তু সে একই আছে, এখানে কিন্তু আমি অন্য কোনো মানুষকে নিয়ে আসিনি। তো এই মেয়ের ব্যাপারটা বা মেয়ের ঘটনাটা, এই যে তোমরা যে পড়তেছো রিকারশন মানে রিঅকারেন্স, পুনরায় ঘটা, তো পুনরায় ঘটতেছে কোনটা? এই যে মেয়ের ব্যাপারটা, দ্য গার্ল, মেয়ের ব্যাপারটা। দেখো এই যে যে চারটা সেন্টেন্স লিখলাম, চারটা সেন্টেন্সের মধ্যে বারবার বারবার কিন্তু মেয়ের ঘটনাটাই ঘটতেছে, আমি জাস্ট মডিফায়ার বাড়িয়ে যাচ্ছি। দিস ইজ কল্ড রিঅকারেন্স। ঠিক আছে, যেমন আরো অনেক সেন্টেন্স বলা যায়, যেমন আই ইট রাইস, I eat boiled rice. I eat hot boiled rice. I eat recently cooked hot boiled rice. I eat recently cooked and freshly served hot boiled rice. তো দেখো রাইসের ঘটনা কিন্তু বারবার বারবার ঘটতেছে, অর্থাৎ রিকারশন হচ্ছে, জাস্ট খালি আমি মডিফায়ার গুলো বাড়িয়ে যাচ্ছি। তো এই যে পুনরায় পুনরায় ঘটা, এটাই হচ্ছে রিকারশন। ধারণাটা সবাই ক্লিয়ার? এতক্ষণ আমি ধারণা দিলাম, ধারণা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এইবার আসল কথায় আসো। এইবার যদি জিজ্ঞেস করি এটা সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা কেউ বলতে পারবা? এনিওয়ান? নাসির? নাসির ইজ গন, ওকে ফাইন। না আছে তো নাসির? নাসির একটু বলো তো সংজ্ঞাটা কি রিকারশন? যে কেউ, আচ্ছা যে কেউ বলো রিকারশন। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সেন্টেন্স ফরমেশনের রুলসের যে সংজ্ঞাগুলো, এটা অনেক কঠিনভাবে বইতে লেখা। দেখো আমি খুব ইজি একটা সংজ্ঞা লিখছি, তোমরাই বিচার করবা, তোমরাই জাজ করবা সংজ্ঞাটা কঠিন না সহজ। দেখো, রিকারশন ইজ এ ম্যাথমেটিক্যাল phenomenon in linguistics. রিকারশন হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর ভিতরে একটা গাণিতিক দৃশ্য, মানে এটা একটা ম্যাথমেটিক্যাল একটা ফেনোমেনন, মানে রিকারশনের ব্যাপারটা হচ্ছে গণিতের মতো, অঙ্কের মতো। এই যে দেখো বারবার 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 রিপিট হচ্ছে, আমরা গণিতের মধ্যে পড়েছি না 2 1 2, 2 2 4, 3 2 6, তো দেখো 2 বারবার রিপিট হচ্ছে না, একইভাবে সেম এরকমই রিকারশন হচ্ছে একটা লিঙ্গুইস্টিক্স এর ভিতরে গণিতের মতো একটা দৃশ্য বা ফেনোমেনন। আর এটা সংজ্ঞাটা কি হবে? ইট হ্যাপেন্স, মানে রিকারশনটা ঘটে, ইট হ্যাপেন্স when a grammatical structure is repeated within itself again and again. শেষ। সংজ্ঞাটা কি কঠিন? দেখো তো এই যে এটা, it happens when a grammatical structure is repeated within itself again and again. কঠিন লাগছে এটা তোমাদের কাছে? না স্যার। রিকারশন হচ্ছে যখন একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার তার নিজের মধ্যেই বারবার বারবার রিপিট করতে থাকে। এই যে দেখো আমি যে সেন্টেন্সগুলো লিখলাম, হি লাভস দ্য গার্ল, এই যে এই স্ট্রাকচারটাকে খেয়াল করো, লাভস দ্য গার্ল, এটা লাভসটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, দ্য গার্ল হচ্ছে অবজেক্ট। তো ট্রান্সিটিভ ভার্ব আর অবজেক্ট এটা তো একটা আমাদের চিরচেনা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তো দেখো এই ট্রান্সিটিভ ভার্ব আর অবজেক্টটা কিন্তু নিজের মধ্যেই বারবার রিপিট হচ্ছে। দেখো পরের যে সেন্টেন্সগুলো লিখেছি সবগুলোর মধ্যে কিন্তু লাভ আর দ্য গার্ল একই আছে, খালি মাঝখান দিয়ে কি করছি আমি, মাঝখান দিয়ে কিছু মডিফায়ার ঢুকেছি, অর্থাৎ এই স্ট্রাকচারটা তার নিজের ভিতরেই বারবার বারবার রিপিট হয়েছে। স্ট্রাকচারটা কোনটা? লাভস দ্য গার্ল, ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা নিজের মধ্যেই, দেখো সে কিন্তু বাইরেও যায় নাই, সে কিন্তু চেঞ্জও হয়নি, নিজের মধ্যেই বারবার বারবার রিপিট হচ্ছে, কিন্তু সেন্টেন্সের অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে, সেন্টেন্সের অর্থ মানে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার একই আছে। এই কারণে বললাম যে যখন একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার তার নিজের মধ্যেই বারবার রিপিট হয়, ওটাই হচ্ছে রিকারশন। when a grammatical structure repeats within itself, এটার মধ্যেই within itself again and again, that is called recursion.
সংজ্ঞাটা কি মনে থাকবে তোমাদের গাইস? জি স্যার। ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে দিলাম যেন এত বেশি লিখতে না হয়। তাহলে recursion is a mathematical phenomenon in linguistics. It happens when a grammatical structure repeats within itself again and again. এটাকে চাইলে আরেকটু বড় করা যায়, যেমন আমরা আমাদের নোটে এটাকে আরেকটু ব্যাখ্যা করেছি, বাট তোমরা যদি জাস্ট এতটুকুও লেখো, I think that's enough. পরেরটা যেটা হচ্ছে সেটা হলো conjoining. কনজয়নিংটা হচ্ছে একেবারে সহজ। আমি যদি এক কথায় বলি, আমরা কনজাংশন পড়েছিলাম, মনে আছে? কনজাংশন কয় প্রকার দেখি, কার মনে আছে কনজাংশন কত প্রকার? এনিওয়ান? কনজাংশন, আচ্ছা হয়তো অনেকের খেয়াল পড়ছে না। কনজাংশন দুই রকম ছিল, সাবঅর্ডিনেট কনজাংশন এন্ড কোঅর্ডিনেট কনজাংশন। তো এই যে কোঅর্ডিনেট কনজাংশন আছে না, এটা দিয়ে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, ওটাই হচ্ছে কনজয়নিং। শেষ। যেমন দেখো, রহিম উইল কাম টু মাই হাউস, আমি বইয়ের এক্সাম্পল দিচ্ছি না, রহিম উইল কাম টু মাই হাউস। খেয়াল করো, আরেকটা সেন্টেন্স লিখছি, রহিম উইল ভিজিট মাই প্যারেন্টস। তো এই দুইটা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে প্রকাশ করতে পারি না, একটা কোঅর্ডিনেট কনজাংশন লাগবে, সেটা হচ্ছে অ্যান্ড। তাহলে অ্যান্ড দিয়ে আমরা দেখো দুইটা সেন্টেন্সকে একসাথে করে ফেলছি, রহিম উইল কাম টু মাই হাউস অ্যান্ড ভিজিট মাই প্যারেন্টস। শেষ। এটাই হচ্ছে কনজয়নিং। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? কারো কোনো কোয়েশ্চেন নেই তাহলে হ্যাঁ বলো। স্যার সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হইলে এটা কনজয়নিং হবে না স্যার? এক্স্যাক্টলি, কোঅর্ডিনেট কনজাংশন, মূলত কোঅর্ডিনেট কনজাংশন, নট সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট দিয়ে তখন আবার প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজে চলে যাবে। কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটটা লিখেছি জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করার জন্য, ওই যে কনজাংশনের শ্রেণী বিভাগ পড়েছিল, সাবঅর্ডিনেট কনজাংশন এন্ড কোঅর্ডিনেট কনজাংশন। মূলত কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যখন একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়, নট কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়, তখনই ওইটা কনজয়নিং হয়ে যায়। যেমন এই যে এটা লিখলাম, রহিম আমার বাড়িতে আসবে, রহিম আমার বাবা মাকে ভিজিট করবে, দুইটাকে একসাথে করে দিয়েছি। এই যে সেন্টেন্সটা, রহিম উইল কাম টু মাই হাউস অ্যান্ড ভিজিট মাই প্যারেন্টস, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এরকম অনেক কিছু করা যায়। যেমন দেখো আরেকটা সেন্টেন্স লিখতেছি, আই উইল বাই সাম ম্যাঙ্গোস। আরেকটা সেন্টেন্স লিখছি, I will not buy any bananas. কলা খেতে আমার ভালো লাগে না, যাই হোক whatever. এই দুইটা সেন্টেন্সকেও কিন্তু আমি একসাথে করতে পারবো, কিন্তু এখানে কোন কনজাংশনটা আসবে দেখি তো, বলো তো গাইস, কুইক কোন কনজাংশনটা আসবে? এক্স্যাক্টলি, এই তো বুঝে গেছো, শাবাশ। বাট I will buy some mangoes but not bananas. শেষ। এই যে কনজয়নিং হয়ে গেল। তো এই যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো আছে, এন্ড, অর, বাট, তারপর হচ্ছে অলসো, এগুলা দিয়ে মোটামুটি আমরা যে সেন্টেন্স গুলোকে একসাথে জোড়া দিয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি করি, ওই রুলসটাকে বলা হয় কনজয়নিং। আর এটা সংজ্ঞাটাও খুব সহজ, তোমরা খেয়াল করো, when two or more elements are joined with coordinators মানে বুঝছো তো, এই যে coordinate conjunction with coordinators, then that is called conjoining. খাল্লাস,
when two or more than two elements, যখন দুই বা ততোধিক এলিমেন্টস, এলিমেন্ট মানে কি, এই যে সেন্টেন্সের উপাদানগুলো, যেমন এই যে সে আমার বাড়িতে আসবে একটা উপাদান, সে আমার বাবা মাকে ভিজিট করবে আরেকটা উপাদান, অথবা আমি কলা কিনবো না একটা উপাদান, কিন্তু আমি আম কিনবো আরেকটা উপাদান। তো যখন দুই বা ততোধিক সিমিলার এলিমেন্টস একই উপাদান কোঅর্ডিনেটরস দ্বারা যুক্ত হয়, দেন দ্যাট ইজ কল্ড কনজয়েনিং। দ্য লাস্ট ওয়ান, এবারে আবার যেটা চলে আসবো এমবেডিং, এটা আরো সহজ। এমবেডিং, দেখো প্রত্যেকটা নামের মধ্যেই কিন্তু এটা সংজ্ঞাটা লুকিয়ে আছে, নামটা দেখলে বোঝা যায়। যেমন ডিসকন্টিনিউয়াস মানে মাঝখানে ব্রেক পড়বে, রিকারশন মানে রিপিটেড অকারশন, বারবার ঘটবে, তারপর কনজয়েনিং এই যে জয়েন হবে, আর লাস্টেরটা যেটা হচ্ছে গিয়ে এমবেডিং। এমবেডিং মানে হচ্ছে একটার মধ্যে আরেকটা ঢুকায় দেওয়া, মানে একটার ভিতরে আরেকটা থাকা, দ্যাট ইজ কল্ড এমবেডিং। একটার মধ্যে আরেকটা যখন নিহিত থাকে, এটা হচ্ছে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স। তোমাদেরকে মনে রাখার আরেকটা সহজ উপায় বলে দেই, এই যে আমরা কনজয়েনিং পড়ছি না, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কাহিনী, আর এই যে এখন মানে কনজয়েনিং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কাহিনী, আর এখন এই যে এমবেডিং পড়বো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কাহিনী, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যেমন দ্য ম্যান who came yesterday comma is my uncle। দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল। স্ক্রিনে খেয়াল করো, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, এই প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম আছে, তোমরা খেয়াল করো, সুপার অর্ডিনেন্ট ক্লজ। সুপার অর্ডিনেন্ট ক্লজ। তো এই যে সুপার অর্ডিনেন্ট বা প্রিন্সিপাল ক্লজ যেটা, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, এর পেটের ভিতরে অর্থাৎ এমবেডিং করে দিয়েছি, পেটের ভিতরে ঢুকে দিয়েছি কাকে, হু কেম ইয়েস্টারডে। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল, হু কেম ইয়েস্টারডে, সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজের পেটের ভিতরে যখন সাবঅর্ডিনেট ক্লজ ঢুকে পড়ে তখনই সেটাকে বলা হয় এমবেডিং। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে, খুবই সহজ, when a subordinate clause is placed অথবা inserted, তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখতে পারো, when a subordinate clause is placed oblique inserted within a principal oblique superordinate clause, then that is called কি, এমবেডিং। তো এই হচ্ছে মূলত চারটা সেন্টেন্স ফরমেশন রুলস। সবাই ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি মাত্র 14 জন আছে, বাকিরা চলে যাচ্ছে। ক্লাসটা কি বোরিং লাগছে গাইজ? আর ইউ ফিলিং বোর? না স্যার। তাহলে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে কেন? আচ্ছা, হোয়াটএভার। আমি কি এখন কিছুটা আইসি অ্যানালিসিস নিয়ে কথাবার্তা বলতে পারি? ক্যান আই জাস্ট হ্যাভ এ লিটল লাইট শেড অন আইসি অ্যানালিসিস? Yes, sir. Yes, sir. ওকে, ফাইন। আইসি অ্যানালিসিস, তোমাদেরকে ফার্স্টে কিছুক্ষণ আগে যখন আমি কনস্টিটিউয়েন্টের সংজ্ঞাটা দিয়েছিলাম এই আইসি অ্যানালিসিসের জন্য, কারণ যেটা হবে যে পরীক্ষার হলে অনেকে ডিরেক্টলি আইসি অ্যানালিসিস অর্থাৎ ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালিসিস এটার সংজ্ঞা লিখে ফেলবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর মার্কস, যদি তোমরা একটু ভালো বা একটু ডেকোরেটেড অ্যান্সার লিখতে চাও, তাহলে ফার্স্টে কনস্টিটিউটের সংজ্ঞাটা দিবে যে হোয়াট ইজ কনস্টিটিউয়েন্ট, দেন ইউ ক্যান গো ফর আইসি অ্যানালিসিস। ফার্স্টে কনস্টিটিউয়েন্টের সংজ্ঞাটা দিবা একটু করে, তারপরে তোমরা বলবা যে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালিসিস বা আইসি অ্যানালিসিস কাহাকে বলে। তো যেহেতু আমরা বুঝেই গিয়েছি যে কনস্টিটিউয়েন্ট হচ্ছে একটা সেন্টেন্সের পৃথকযোগ্য বা একটা সেন্টেন্সের নির্দিষ্ট, মানে যেটাকে আলাদা আলাদা করা যায় এমন উপাদান, তো আইসি অ্যানালিসিস হচ্ছে ওই উপাদানগুলোর বিশ্লেষণ। শেষ এক কথায়, আইসি অ্যানালিসিস হচ্ছে ওই উপাদানগুলোর বিশ্লেষণ। এখন এখানে আমি যারা তোমরা 14 জন আছো, আমি লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, কারণ আইসি অ্যানালিসিস অনেকে বুঝে, কিন্তু আইসি অ্যানালিসিসের কিছু শর্ত আছে।
আইসি অ্যানালিসিসটা আসলে জিনিসটা কি বাংলাতে কেউ আমাকে একজন বলো, এনিওয়ান কুইকলি প্লিজ। গাইস প্লিজ। স্যার একটা সেন্টেন্সকে মানে একদম করে গিয়া মানে বলে এটারে গোড়া, একদম গোড়া পর্যন্ত। হ্যাঁ গোড়ায় গিয়ে মানে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্টকে আলাদা আলাদা করে দেখানো বা ভাগ করা, তাই কি আমরা এটা তো কমন কথা যে একটা সেন্টেন্সের গোড়াতে পৌঁছাতে হবে, একটা সেন্টেন্সকে ভাঙতে ভাঙতে একদম তার যেটা মূল মানে যেটা হচ্ছে ফান্ডামেন্টাল বা যেটা বেসিক সেই পর্যন্ত যেতে হবে। বাট এখানে একটা শর্ত আছে, আমরা মানে ফান্ডামেন্টাল বা বেসিকের তো শেষ নাই, আমরা কোন লেভেলটা পর্যন্ত গিয়ে থেমে যাব, মানে ওর পরে আর আগাবো না। দুইটা পার্ট করে তো এটা হচ্ছে নিয়ম, এটা তো নিয়ম যে দুইটা দুইটা করে ভাঙতে হবে, কিন্তু শর্তটা কি? মানে পার্টস অফ স্পিচের যে বিষয়গুলো আছে সেটার যে পর্যন্ত, মানে ফ্রেজের মধ্যে অনেক কিছু আছে, ডিটারমাইনার আছে, তারপর নাউন আছে, মানে প্রোনাউন বা ভার্ব আছে, সেই পর্যন্ত, কোনো ওয়ার্ড মানে ইয়ে পর্যন্ত না। আচ্ছা ফাইন, আলহামদুলিল্লাহ। যাক, নাসির, হ্যাঁ নাসিরই খুব সম্ভবত, হ্যাঁ নাসিরই দিয়েছে, নাসির কারেক্ট অ্যান্সারটা দিয়েছে। বাট আমি জিনিসটাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম, এখানে তো বাংলা টাইপ করতে আমি পারি না, আচ্ছা যাই হোক, সর্বপ্রথম মনে রাখবা আই সি, এখানে অক্ষর কয়টা? দুইটা। আই সি, দুই। মনে রাখবা আইসি হচ্ছে দুইয়ের নামতা, সবসময় দুইটা 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 করে ভাঙতে হবে। তবে হ্যাঁ, রুলসে বলা আছে যে অনেক সময় কিছু জটিল সেন্টেন্স থাকে যেখানে আইসি অ্যানালিসিস করতে গিয়ে 3টা বা 4টা পার্টও করা লাগতে পারে। কিন্তু যাক, আমরা এখন পর্যন্ত অত অ্যাডভান্স লেভেলে যাইনি, আমরা প্রাইমারি লেভেলে আছি, এখানেই থাকি। আইসি অ্যানালিসিস হচ্ছে দুইয়ের নামতা, দুই 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 করে ভাগ হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 এভাবে, বাট 2-এর বেশি ভাঙা যাবে না। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত যেটা যেটা আমি তোমাদের কাছ থেকে চাচ্ছিলাম, বাট বেসিক্যালি আই ডিড নট গেট দ্য পারফেক্ট অ্যান্সার, দ্যাট ইজ IC analysis should be done up to the identification of morphemes. এইটাই আমি শুনতে চাচ্ছিলাম, যে আমরা যে ভাঙতে থাকবো, ভাঙার তো একটা লিমিট আছে, ভাঙতে 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 তো একেবারে আমরা ধ্বনি পর্যন্ত, সাউন্ড পর্যন্ত চলে যেতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা কোন পর্যন্ত গিয়ে ব্রেক মারবো, মানে এর পরে আর আগাবো না, সেটা হচ্ছে এই যে এটা মরফিম পর্যন্ত আমাদের যেতে হবে। মরফিম, তোমরা জানো যে একটা সেন্টেন্সের ইউনিট হচ্ছে কনস্টিটিউয়েন্ট বা ওয়ার্ড, আর ওয়ার্ডের ইউনিট হচ্ছে মরফিম। এই মরফিম পর্যন্ত আমাদের যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা ইনডিভিজিবল, দেখো এটা শর্ত কিন্তু, যতক্ষণ না পর্যন্ত আমরা ইনডিভিজিবল, অর্থাৎ যেটাকে আর ডিভাইড করা যাবে না, যেটাকে আর ভাঙ্গা যাবে না, ইনডিভিজিবল মিনিংফুল মরফিম না পাবো, ততক্ষণ না পর্যন্ত আমরা দুই 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 করে ভাঙতে থাকবো, ঠিক আছে? যেমন দেখো, আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, আচ্ছা তোমাদের বইয়ের এক্সাম্পলটাই দিই, যেহেতু এটা একটু জটিল, তোমাদের বইয়ের এক্সাম্পলটা দিচ্ছি, কারণ যারা এই ক্লাস রেকর্ডটা শুনবা তারা যদি পারো মনিরুজ্জামান স্যারের বইটা সামনে রাখবা। মনিরুজ্জামান স্যারের বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য টল বয় teases the girl. তো প্রথমে দুইটা করে ভাঙতে হবে, তো যখনই দুইটা করে ভাঙতে যাবা, যদি তোমাদের আইসি অ্যানালিসিসের ডায়াগ্রামটা আসে, সাবজেক্ট আর প্রেডিকেটকে আলাদা করবা। তোমরা জানো প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা অংশই থাকে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো সাবজেক্ট এখানে কোনটা? দ্য টল বয়, আমি আলাদা করে লিখছি দ্য টল বয়, আর প্রেডিকেটটা হচ্ছে teases the girl. এখন দ্য টল বয়, এটাকেও কিন্তু দুইটা অংশে ভাঙা যাবে। কিভাবে? দা এবং আরেকটা হচ্ছে টল বয়। এখন এই যে এখানে খেয়াল করো, দা, এ কিন্তু একটা মরফিম, দাকে যদি তোমরা ভেঙে ফেলো,
এর কিন্তু অর্থও থাকবে না এবং এটাকে কিন্তু আর ভাঙাও যাচ্ছে না। অর্থাৎ এই যে তোমরা মরফিমটা দেখতে পাচ্ছ দা, এই দাটা হচ্ছে একটা কি, এটা একটা ফ্রি মরফিম। দা হচ্ছে একটা ফ্রি মরফিম। তো এই যে দা পর্যন্ত আসলাম, এই দাকে আমরা আর ভাঙবো না। কিন্তু উল্টা দিকে দেখো এই যে টল বয়, এটাকে ভাঙা যাচ্ছে। এটাকে ভেঙে কি করা যায়? টল বয়। ঠিক আছে? আর ওই দিকে যেটা রেখে দিয়েছিলাম এটা হচ্ছে টিজেস দ্য গার্ল। তো টিজেস দ্য গার্ল, এখানেও আমরা দুইটা ভাগ করতে পারছি। টিজেস হচ্ছে ভার্ব, দ্য গার্ল হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব আর অবজেক্ট আলাদা আলাদা করে ফেলি। টিজেস দ্য গার্ল। এখন একটা ব্যাপার খেয়াল করো। আচ্ছা নাসির, তুমি আমাকে একটা উত্তর দাও। নাসির, টিজেসটাকে কি ভাঙা যায়? ক্যান উই অ্যানালাইজ টিজেস? এইটা একটা কোয়েশ্চেন, এটা আমি জানি, এটা অনেকেই পড়ায় নাই। টিজেসটাকে কি ভাঙা যায়? না স্যার, এখানে ভাঙা যায় না, কিন্তু এখানে প্লুরাল তো নাই এখানে। এই তো দেখেছো, দিস ইজ কল্ড লিঙ্গুইস্টিক্স। এটা মনিরুজ্জামান স্যারের বইতেও নাই। খেয়াল করো, টিজেসকে ভাঙা যায় টিজ প্লাস এস। কেন? জিজ্ঞেস করো স্যার, কেন, কেমনে ভাঙলেন? ব্যাপারটা হচ্ছে তোমাদের একটু একটু ফ্ল্যাশব্যাকের দিকে নিয়ে যায়। যখন আমরা মরফিম চ্যাপ্টারটা স্টাডি করছিলাম, ঠিক আছে, মরফিম চ্যাপ্টারের মধ্যে মরফিম কত প্রকার? 2 প্রকার, ফ্রি মরফিম, বাউন্ড মরফিম। হ্যাঁ, বাউন্ড মরফিমের মধ্যে আমরা কয়টা ভাগ পেয়েছিলাম? 2টা। একটা হচ্ছে বাউন্ড রুট, আর আরেকটা কি? এফিক্স। হ্যাঁ, এফিক্স। তো এফিক্স এর পরে আরেকটা বাউন্ড মরফিম ছিল যেটাকে বলা হচ্ছে ইনফ্লেকশনাল। ইনফ্লেকশনাল আর ডেরিভেশনাল। তো এই যে ইনফ্লেকশনাল মরফিম যেগুলো, যদি এটা তোমরা পড়ে থাকো। আচ্ছা গাইজ, মরফিম বা এই যে মরফোলজি, এটার উপর কি তোমরা একটা ক্লাস চাও? অল্প কয়েকজন আছো। ভালো হতো, কিন্তু এত কম পার্টিসিপেন্ট থাকলে আমি ক্লাস নিব না। কারণ আমি চাই জিনিসটা, আমি যে স্টাডি গুলো করি এটা সবার মধ্যেই ছড়া। ঠিক আছে, আমি ইনশাল্লাহ আগামী কালকেই তোমাদের এই মরফোলজি এবং মরফোলজির সাথে আরেকটা ক্লাসও নিয়ে নিব। মনে করো যে ফনেটিক্স এন্ড ফনোলজি, কয়েকটা টার্ম একসাথে, যেন ওখান থেকে তোমরা অনেকগুলো ছোট ছোট শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেন পেতে পারো। তো ব্যাপারটা হচ্ছে অনেক ভালো হবে। কালকে সকালে সম্ভব হবে না, কালকে রাত হবে। কালকে সকালে আমি একটু বাইরে থাকবো, কালকে রাতে নিতে পারবো। তো কালকে রাতে যদি তোমরা মরফোলজি এবং এই যে ফনেটিক্স ফনোলজির উপর ডিটেল একটা ক্লাস চাও, তাহলে আগামীকাল রাতে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসবে। ইনশাল্লাহ এরকম কতগুলা ব্যতিক্রম ধর্মী জিনিস পাবা। হ্যাঁ বলো তাড়াতাড়ি। স্যার ক্রিটিসিজমের উপর একটা ক্লাস দিয়েন। তাহলে পরশুদিন। প্রত্যেক দিনই আমি ক্লাস নিচ্ছি, প্রত্যেক দিনই আমি পেইড গ্রুপে ক্লাস দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কথাতে চলে আসি। খেয়াল করো, ইনফ্লেকশনাল মরফিমের মধ্যে 8টা মরফিম ছিল, যদি তোমাদের মনে থাকে। এস, যেমন থার্ড পারসন করার ক্ষেত্রে এস যুক্ত হয়, প্লুরাল করার ক্ষেত্রে এস যুক্ত হয়, পসেসিভ করার ক্ষেত্রে এস যুক্ত হয়। তারপর হচ্ছে ভার্বের সাথে ইডি যুক্ত হয় যখন ভার্বের পাস্ট টেন্স হয়, ইএন যুক্ত হয় যখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তারপর ইআর এবং ইএসটি, ওই যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ আর সুপারলেটিভ, মনে আছে? আমি সংক্ষেপে বললাম। এই যে ভার্বের সাথে বা ওয়ার্ডের সাথে এস, ইএস, ইআর, ইডি, ইএন, এই যে যেগুলো মরফিম যুক্ত হচ্ছে, এগুলা কি মরফিম না? তো এই যে উপরের দিকে তাকাও, ভালো করে খেয়াল করো। আইসি অ্যানালিসিসের মধ্যে আমি কি বলেছি? ভাঙতে 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 আমাদের মরফিম পর্যন্ত যেতে হবে। তো টিজেস কে তোমরা যদি ভাঙো, দেখো টিজ প্লাস এস 2টা আসে। আচ্ছা, এই যে টিজেস কে ভেঙে আমি টিজ আর এস পেলাম, টিজের অর্থ কি নষ্ট হয়ে গিয়েছে? তোমরাই বলো, টিজের অর্থ নষ্ট হয়ে গিয়েছে? নষ্ট হয়নি। না স্যার। কিন্তু টিজেস কে ভেঙে আমরা একটা পেলাম, সেটা হচ্ছে,
হ্যাঁ, টিজেসকে ভেঙে আমরা একটা ওয়ার্ড পেলাম টিজ, যেটা হচ্ছে মেইন ভার্ব টিজ, ঠিক আছে। এবং টিজের সাথে একটা ওই যে ইনফ্লেকশনাল মরফিম লাগানো ছিল এস, তাহলে টিজকে ভেঙে দুইটা পেলাম, টিজ প্লাস এস। আর লাস্টে যেটা বাকি ছিল ওই যে উপরের দিকে তাকাও, দ্য গার্ল, দ্য গার্লকে ভাঙলে আমরা কি পাই, দ্য আর গার্ল। তাহলে টোটাল দ্য টল বয় টিজেস দ্য গার্ল, এটাকে আমরা ভাঙতে ভাঙতে কয়টা পেলাম, আমি সবগুলো আবার লিখছি। প্রথমে পেলাম দা, তারপর একটু স্পেস দিয়ে পেলাম টল, তারপরে পেলাম বয়, তারপর পেলাম টিজ, তারপর পেলাম এস, তারপর পেলাম দা, তারপর পেলাম গার্ল। কয়টা হলো গাইস, গুণ তো তাড়াতাড়ি, কয়টা হলো? Everyone? 7টা। এটাই হচ্ছে আইসি অ্যানালিসিস। কিন্তু যাক, আমি তো এখানে ওই যে দাগ টেনে টেনে দেখাতে পারছি না, তো তোমাদের একটা ডায়াগ্রাম আসতে পারে যে হোয়াট ইজ আইসি অ্যানালিসিস, তখন এরকম এই যে দাগ টেনে টেনে, এটা স্যারের বইতে লেখা আছে, মনিরুজ্জামান স্যারের বইতে এটা আবার খুব সুন্দর করে লেখা আছে, দাগ টেনে টেনে তোমরা এই যে এরকম ভাগ ভাগ করে দেখায় দিবা। সো এই হচ্ছে মূলত আইসি অ্যানালিসিস গাইস। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান?